কিস্তওয়ালা প্রেমিকের সাথে প্রেম করেছিল এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সে প্রতিবাদ করছিল তাকে কেন বিয়ে করবে না, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কেন ধর্ষণ করা হয়েছে, শারীরিক সম্পর্ক কেন করা হয়েছে। আমরা এই মেয়েকেই সাথে নিয়ে আসছি, আমরা তার সাথে কথা বলবো আসলে ঘটনাটা কী করছে। আপু, ওই যে আপনি যখন আপনার প্রেমিকের সাথে প্রথম দেখা হয়, সে আসলে কি পজিশনে ছিল? আসলে ও একটি এনজিওতে চাকরি করতো, পপি সমিতি এনজিওতে। ও মাঠকর্মী ছিল। ওনার কাছ থেকে আমি 50,000 টাকা লোন নিয়েছিলাম। এর মাধ্যম থেকে তার সাথে আমার পরিচয়। তখন সে আমাকে বলছে যেহেতু আমি ডিভোর্স হয়ে গেছি, আমার একটা মেয়ে বাবু আছে, যেহেতু একটা অফিসের লোক আমাকে কিস্তি দিবে, আমার সম্পর্কে সব কিছু জানিনা শুনেই তো দিবে, না জানিনা তার একটা ব্যাংক আমাকে লোন দিবে না। তো উনি আমার সব বিষয় জানতো, জানিনা শুনা সে আমাকে তো কিস্তি দিছে, এবং কিস্তি দেওয়ার 2-1 দিন পরে সে আমাকে একাধিকভাবে ফোন দিত, মানে বিভিন্নভাবে কথাবার্তা বলতো। এইভাবে বললা যে আপু, আপনি জীবনের দায়িত্ব আমি নিতে চাচ্ছি, বা আপনাকে আমি বিয়ে করতে চাচ্ছি, আপনি এরকম একটা স্মার্ট মেয়ে, আলাদা থাকবেন, সমাজের মুখে ওইটা ভালো দেখা যাচ্ছে না। তখন ভাবলাম যে তো আমারও তো একটা সংসারের দরকার আছে দিন শেষে। তখন সে যখন আমি বিয়ের প্রলোভনা দেখাইবার পরে সে মনে করেন অ্যাকচুয়ালি আমাকে নিয়ে বিভিন্ন আমাদের মোহনগঞ্জ নেত্রকোনা ওখানে বিভিন্ন স্থানে সে আমাকে নিয়ে ঘুরতে গেছে। তারপরে মাইমাসিং বিভিন্নভাবে সে আমাকে মানে পটাইছে। একটা ছেলে একটা মেয়ের পটায় কীভাবে তো জানে না। বিভিন্নভাবে সে আমার পটায় মোটায় কী করলো, মাইমাসিং তাজমহল রোড নিয়ে সে মার্কেটের কথা বললো। আইনা আমাকে মানে হোটেলে নিয়ে গেছে, নিয়ে যায় আবাসিক হোটেলে নিয়ে যায়। সে আমার সাথে শারীরিক মিলামিশা করার পরে উনি আমার আড়ালে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার পরে ওখান থেকে যখন বের হয়েছি তখন উনি আমাকে আবার পরবর্তী প্রস্তাব দেওয়ার পরে ওনার প্রস্তাবে আমি রাজি না হলে উনি আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে যে তুমি যদি আমার কথা যদি না শোনো, না রাখো, তাহলে তোমার সাথে আমার যে সমস্ত ছবি আছে এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো। তখন আমি বলছি এইগুলো আপনি যে ছবি উঠেছেন আমার পারমিশন ছাড়া আর কীভাবে করছেন? এটা আমি আমার টেকনিক থেকে করছি, এটা তুমি বুঝবে না, এখন তুমি কি আমার প্রস্তাবে রাজি আসো বা নাই? তখন মনে করেন মান সম্মানের ভয়ে, যেহেতু আমার একটা মেয়ে আছে, আত্মসম্মানের ভয়ে মনে করেন তার কাছে যাইতে আমি বাধ্য নাই, তারপরেও যাইতে হইতো আমার। এখনো আমার একটা প্রশ্ন ছিল যে আপনি বলেছিলেন আপনি বিবাহিত ছিলেন এবং আগের সংসারে আপনি কতদিন বলছিলেন, কতদিন সংসার ছিল আপনার? আগে আমি 1.5 বছর সংসার করছি, তো ওখান থেকে আমার ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি 3 বছর আলাদা। এবং সেই স্বামী দেশে থাকতো না বিদেশ থাকতো? ওই স্বামী আমাকে বিয়ে করার আগে উনি বিদেশে ছিল, বিদেশ থেকে আসার পর ওর সাথে আমার বিয়ে হয়েছিল। তারপরে যে কিনো পারিবারিক মাধ্যমভাবে আমাদের দুজনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তো আমি ওই বিষয়টাকে নিয়ে আমি সামনে আনতেও চাই না, কথা বলতেও চাই না। আচ্ছা, আমরা সেটা নিয়েও কথা বলবো না। আমার একটা কথা হলো যে আপনাকে যখন হোটেলে নিয়ে যায়, আপনি তো অবশ্যই হোটেলের ভেতরে গিয়েছিলেন, রুমের ভেতরে গিয়েছিলেন। আপনি তখন প্রতিবাদ কেন করলেন না যে আমি হোটেলের ভিতরে যাবো না, তুমি কেন নিয়ে যাচ্ছ আমাকে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার এই প্রশ্নটা করছেন ভালো, কিন্তু আমি আমার লাইফে আমি কখনো কোনো আবাসিক হোটেলে আমি যাই নাই। আর যে আমাকে যেই হোটেলে নিয়ে গেছে ওই হোটেলটার নিচে ছিল মানে স্বর্ণকারের জুয়েলার্সের দোকান ছিল, উপরে ডাক্তারের ফার্মেসি ছিল, তারপরে হোটেল ছিল। তো এখানে আমার কোনোভাবেই মনে হয় না যে হোটেলে, যখন উনি আগের থেকে হোটেলের মানে ম্যানেজার যাকে বলে ওনার সাথে হয়তো আগেই উনি যোগাযোগ করে সব কিছু পেপারস হয়তো সংগ্রহ করে করে রাখছে, আমাকে নিয়ে সরাসরি উনি রুমে ঢুকে গেছে। সেদিনকার রুম ভাড়া কে দিয়েছিল? অবভিয়াসলি ওই দিছি। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন রয়ে গেল যে আপনি ভিডিওতে উল্লেখ করেছেন যে আপনার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে, রাইট? জি জি। এবং সেটা কতবার হয়েছে যদি একটু উল্লেখ করতেন। একাধিক যে শারীরিক সম্পর্কটা হয়েছে এইভাবে, যখন ফার্স্ট টাইম সে আমাকে হোটেলে নিয়ে যাওয়ার পরে যখন সে আমার এই ভিডিওগুলো ধারণ করার পরে কিন্তু একাধিকভাবে মানে আমি তাকে দিতে চাই না, এই ভিডিওটির জন্য সে আমাকে ব্ল্যাকমেল করতেছে, বাধ্য হয়ে ওনাকে আমার দিতে হয়েছে আমার বাসাতে এবং বিভিন্ন জায়গাতে সে নিয়ে গেছে একাধিকভাবে, 10-12 বার তো হবেই। আচ্ছা, এই যে আপনার বাসাতে যখন সে গিয়েছিল আপনার বাবা মা ছিল না? আমার মা মারা গেছেন আর আমার বাবা হয়েছেন একজন কৃষক, সারাদিন ক্ষেত খামারেই থাকতো। এখন বাড়ির প্রতিবেশীরাও কি দেখছিল না? হ্যাঁ, বাড়ির প্রতিবেশীরা ও যখন মানে কিস্তির উসিলায় আমার বাসায় যাইতো, আর যখন যাইতো আমার বাসাতে তখন মনে করেন আশেপাশে যে আমার জায়গাটা, ওই জায়গাটার মধ্যে তার কেন্দ্র ছিল, মানে ওই জায়গাটার মধ্যে সে টাকা কালেকশন করতো। তার জন্য উনি যদি আমার বাসাতে যাইতো ওইটা কেউ মানে খারাপ চোখে নিত না। আচ্ছা, এই যে বিবাহিত নারীদের প্রতি অবিবাহিত ছেলের বেশি আকৃষ্ট থাকে, বিশেষ করে প্রবাসীদের মধ্যে শুনে থাকে, কারণ টাকার জন্য। এখন মশিউর কি আপনার থেকে কোনো টাকা নিয়েছিল? মশুরে যেহেতু এমনি রুমমেট করে থাকতো অফিসের মাধ্যমেই,
এমনি 2,000 3,000 4,000 করে এরকম মাসে মাসে টাকা নিত। নেওয়ার পরে অ্যাকচুয়ালি এই টাকা পেমেন্টে যা দাঁড়াইছে 40,000 টাকা নিত। 40,000 টাকা মশিউরকে দিয়ে দিয়েছেন আপনি? হ্যাঁ, 2,000 3,000 করে এরকম করে টাকা নিত। আচ্ছা, মশিউর এর আগে কোনো কোথাও প্রেম করেছিল বা এরকম কিছু শেয়ার করেছিল বা জানেন কিছু? হ্যাঁ, মশিউরে এর আগে বলছিলাম যে আমি যেহেতু একটা ম্যারিড মেয়ে, আমার যেহেতু স্বামী নাই, তুমি একটা আনম্যারিড ছেলে হয়ে আমাকে যে বিয়ে করতে চাও, এটা তো পরিবার মেনে নেবে না। পরে আমি তাকে আবার এটাও বলছি যে তুমি কি বিয়ে করছো? কারণ আমি বিয়ে করি না, আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, তো ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আর পরে যখন দেখছি যে মশিউর আমার সাথে প্রতারণা করছে, বিয়ে করতেছে না, যখন ওর বাবা মা আমাকে নিয়ে গেছে ওই জায়গাতে ইসলামে একটা সিগনেচার নিয়ে মানে মিউচুয়াল করে দিল, তখন আমি ওনাদের এলাকা থেকে কিছু গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে জানতে পারছি। যখনই মানে মশিউরের ছবিটা আমি দেখাইছি ওনাদের এলাকার কিছু লোকেদেরকে, ওনারাই বলতেছে যে ওই ছেলেটার বিচার তো 2 দিন আগেও করছি, ওই ছেলেটার মেয়েরলি প্রবলেম আরও অনেক আছে, আরও 2টা 3টা এরকম বিচার করছে তারা। একটা মেয়ে মানে ওনাদের গ্রামেরে ওই মেয়েটা 3 মাসের প্রেগনেন্ট ছিল। আচ্ছা, আমার একটা জানার ইচ্ছে ছিল যে মশিউরের বাবা কি করে? মশিউরের বাবা আমি যতটুকু জানি এবং এটা বাস্তবতা, মশিউরেও বলছে ওর বাবা একজন মাদ্রাসা টিচার ছিল, শিক্ষক ছিল, তো এখন বর্তমানে উনি রিটায়ার্ড আছে। আচ্ছা, এই মশিউরের বাবা আপনাকে কেন মেনে নিচ্ছে না এখন? মেনে নিচ্ছে না যে আমার ছেলে একটা আনমেরিড ছেলে একটা বিবাহিত মেয়েরে বিয়ে করবে, এটা হয়তো তারা মেনে নিচ্ছে না। কিন্তু তার ছেলে তো আমাকে এগুলা করার আগেও তারও 2টা 3টা ঘটনা ঘটাইছে, তখনই কিন্তু তাদের এটা শিক্ষা পাওয়া উচিত ছিল। যেহেতু আমার ছেলে বিয়ের বয়স হয়ে গেছে আরও আগে, মশিউরের কিন্তু বয়স প্রায় 30-32 বছর চলতেছে, তা এই ছেলেটা তো বিয়ের বয়স হয়ে গেছে আরও আগে, যেহেতু যদি বিয়ের বয়স না হতো তাহলে তো উনি আরও 3টা এরকম ঘটনা ঘটাইতো না। ওর বাবা মা তখনও বিয়ে করাই নাই যেত, এখন আমার কাছে আসছে ওরা চাচ্ছে যে হ্যাঁ ছেলে এরকম খেলানালা করবো, তারা টাকা পয়সা দিয়া খালি এইভাবেই করবে, মেয়েদের জীবন খালি নষ্ট করবে। আচ্ছা, আমার কথা হলো যে আপনি একটা ভিডিওতে উল্লেখ করেছিলেন যে আপনাকে ঘরের ভিতরে আটকানো হয়েছে, আসলে কি আটকিয়েছে, কেন আটকিয়েছে? আমাকে যখন মশিউরের সাথে এই বিষয়টা ওর বাবা মা জানতে পারছে, জানার পরে এই মশিউরের মামু এরা সবাই বোনজামাইরা মোহনগঞ্জ থেকে নিয়ে আসছে মাইমাসিং ফুলবাড়িয়াতে। আনার পরে মশিউরের মা এবং মশিউরের বাবা আমার ফোন দিচ্ছে যে তুমি ফুলবাড়িয়াতে আসো, তোমার সাথে মশিউরের বিয়ে করাই দেবো, তুমি আইনের মাধ্যমে যায় না। পরে আমি বলছি ঠিক আছে, যদি বিয়েই করতে হবে তাহলে আমি তার বিরুদ্ধে মামলা দিব কেন? বিয়ে করলে সংসার করলে তো তার বিরুদ্ধে আমি মামলা দেবো না। ওনাদের কথা শুনে বিশ্বাস করে আবার ওনাদের বাড়িতে গেছি, যাওয়ার পরে ওনারা বলছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো, আমি এবং আমার মামাতো ভাইয়ের সাথে গেছি, এখানে বসো, বসার পরে আমরা কাজে নিয়ে আসতেছি, তো এখানে বসার পর ওনারা বাহিরের থেকে রুম লক করে দিচ্ছে, তালা মাইরে দিছে। তারপরে মনে করেন কিছু লোক নিয়ে আসছে, তারা আইসা বলতেছে যে তোমরা এই ইস্টামে সিগনেচার করো, যদি সিগনেচার না করো তাহলে তোমাদেরকে আমরা আইনের আওতায় দেব। পরে বলছে আইনের আওতায় কিসের জন্য দিবেন, আপনাদের অপরাধ, আপনারা যদি আইনের আওতাতে দেন তাহলে চলেন আমরা আইনের আওতাতেই যাব। তখন বলে যে না, এখান থেকে সাইন দিয়ে তারপরে প্রশাসনের কাছে যাইতেইব। পরে বলছে না, দোষ গুণ যারই থাকুক, আমার থাকুক ছেলের থাকুক, আমরা প্রশাসনের মাধ্যমেই সিগনেচার করবো, এছাড়া সিগনেচার দেবো না। তখন ওর পাশে ওর বোনজামাই বলতেছে যে ওরা অনেক এক কাজ করো, সিগনেচার আপুস না দিলে ওদের গায়ে হাত তুলো। তারপর ওরা সবাই মিলে মশিউরের মা এবং বোন, ওর বাবা বোন জামাইরা সবাই মিলে আমার গায়ে হাত তুলছে, আমার তো বেড়ে পিটাইছে। পিটাইবার পরে বলতেছে যদি সিগনেচার না দাও তাহলে আমরা কি করব, তোমাদেরকে মাদক দিয়া ধরাই দেব। যেহেতু ওদের এলাকাতে গেছি, পুলিশ প্রশাসন শুনতে পারে, যার যার একটা এলাকার টান থাকতে পারে, ভাই থাকতে পারে না। তখন মনে করেন আমরা ওই জায়গা থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে ইস্টামে সিগনেচার দিছি, আর ইস্টামটা আমরা পড়ে নিছি। পড়ছি ইস্টামে এইভাবে উল্লেখ করা ছিল যে মশিউরে আমার সাথে যা করছে, বিয়ের প্রলোভনা দেখায়, ভিডিও অডিও অন্তরঙ্গের ছবি যা আছে সব কিছু ডিলিট করতে হবে, কোনোটাই রাখতে পারবো না, এবং মশিউরের সাথে কথা বলতে পারবো না, কোনো কিছু নয়। মানে যখন ইস্টামটা পড়ছি, পড়ে দেখলাম যে ঘটনা সত্য বিদায় তো তারা লেখছে, এখানে আমাদের সিগনেচার দিতে তাইলে প্রবলেম না। তারা তাহলে এটাই বুঝাইলো তাদের ছেলে তারা অন্যায় করছে, এটা তারা বুঝে নিল। তখন আমরা সিগনেচার দিয়ে ওই স্টাম্পটা একটা ফটোকপি নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে তাৎক্ষণিকভাবে ফুলবাড়িয়া থানাতে যাই অভিযোগ দেওয়ার জন্য। পরে তারা অভিযোগটা নেয় না। আচ্ছা, তারা কেন অভিযোগটা নিল না? না, ওনারা হয়তো দলের থেকে হয়তো আগেই বলে দিছে যে এরকম একটা ছেলে একটা মেয়ে আসতে পারে, ওদের কোনো অভিযোগ দিবেন না। আচ্ছা, আমার একটা জানার ইচ্ছে ছিল যে আপনি বলেছেন যে আপনাকে অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে, এবং তার বোন জামাই কি আপনাকে কোনো কটু কথা বা কেউ কোনো কটু কথা বলেছিল? হ্যাঁ, ওর বোন জামাই আজাহার ও আমাকে অসংখ্যভাবে মানে বিচ্ছিরি ভাষা,
ওটি আমি উল্লেখ করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে রেকর্ডিংটা দিয়ে দিব। মানে অনেক বিচ্ছিরি ভাষায় সে আমাকে খারাপ মন্তব্য করছে, আমাকে অনেক খারাপ বলছে, এবং এটাও বলছে যে আমার শালা মশিউর তো তোরে মানে করতে পারে নাই, আমার কর্তব্য হয়ে পরবর্তীতে মানে অনেক বিচ্ছিরি ভাষায় করছে। এখন সর্বশেষ আপনি আসলে কি চান? আমি সর্বশেষ একটা জিনিসই চাই যে সে যে এক হয়েছে, আমি অসহায়, আমার স্বামী নাই, আমার যেহেতু একটা বাচ্চা আছে, আমি কর্ম করে খাইতাম, এটা আমার একটা পেশা ছিল। এখন তার জন্য যে আজকে সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল হয়েছি, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। এখন আমার সমাজে এক এক করে তো আমি সবাইকে বুঝাইতে পারবো না এই ঘটনাটা সত্য বা এই ঘটনাটা মিথ্যা। যারা আমার পাশে ছিল, আমার গ্রামবাসী, তারা সবাই জানে ঘটনাটা সত্য। তো আমার গ্রামবাসীর থেকে আমি সাপোর্ট পাচ্ছি, ওরা আমাকে কোনো খারাপ মন্তব্য করতেছে না। কিন্তু মনে করেন এই যে ঢাকাতে বা আমার নেত্রকোনাতে আশেপাশে গ্রামে ওনারা হয়তো সত্যটা জানে না, বিধা অনেকে আলোচনা সমালোচনাও করতেছে। তো আমি মনে করি এখন এই জিনিসটাই চাচ্ছি যে আমি তো বিয়ের জন্যই মূলত চাইছি, যে একটা সংসারের জন্য। আমি তো তার কাছে টাকা পয়সাও তো চাইছিলাম না, একটা সংসার চাইছি। একটা সংসার চাওয়া কি একটা নারীর জন্য কি অপরাধ ভাই? অপরাধ কিন্তু না। সবাই কিন্তু চায় দিন শেষে একটা সংসার করতে, একটা পুরুষের তলে থাকার জন্য। তো মশুরে যেহেতু আমার সব কিছু করে ঠকাইছে, আমি চাই আমার মতো মানে কোনো মেয়েরা যেন এরভাবে প্রতারণাতে যেন শিকার না হয়। এবং হাজারো মেয়ে আছে যে এইসব মস্ত ছেলেরা কি করে, বিবাহিত মেয়েদেরকে, যে স্বামী নাই, স্বামী মারা গেছে, ওইসব মেয়েদেরকে টার্গেট করে আনমেরিড ছেলেরা প্রেমে ফালায় বিয়ের প্রলোভনা দেখায় ওদেরকে মানে শারীরিক মিলামিশা করে আবার কলঙ্ক দেওয়া যায় মেয়েটা খারাপ, বুঝছেন? মানে কিছু কিছু ছেলেদের আছে এরকম একটা। এমনি তো আমরা সমাজে বদনাম, স্বামী ডিভোর্স হয়েছে কিসের জন্য, কি কারণে, ওই জিনিসটা তারা আরও ইজিতে কাজে লাগাইতে পারে। দর্শক, সর্বশেষ